বাংলাদেশের স্থিতিশীলতা ও আর্থিক সংস্কারে সন্তুষ্ট আইএমএফ। জুনে বাকি অর্থ ছাড়ের আশা, বাণিজ্য ঘাটতি কমিয়ে মার্কিন শুল্ক নিয়ে আলোচনার পরিকল্পনা। মার্চে রেকর্ড $3 বিলিয়ন রেমিটেন্সের লক্ষ্য পূরণ। বিদেশি বিনিয়োগ বাড়াতে কাল ঢাকায় শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। কক্সবাজারে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত ৩। শরীয়তপুরে শতাধিক হাত বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৭। এবং বিশ্ব সভ্যতাকে কলঙ্কিত করে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। চিকিৎসক সহ 15 জরুরি কর্মী হত্যা। প্রতিবাদে রামাল্লায় ফিলিস্তিনের বিক্ষোভ। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মেম। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব বাড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে শুল্ক কমানোর আলোচনার পরিবেশ তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিস্তারিত জানাবেন আজহার লিমন। ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক আরোপের ধাক্কা লেগেছে আটলান্টিক থেকে বহু দূরের বাংলাদেশেও। বাংলাদেশের সঙ্গে প্রায় 1000 কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হওয়া দেশটি কেন বাংলাদেশকেও পাল্টা শুল্ক আরোপের তালিকায় রাখল তা খতিয়ে দেখতে যখন ব্যস্ত ইউনুস প্রশাসন, তখন মূলত সামনে আসছে দুটি বিষয়। এক, যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমদানি না হলেও বাংলাদেশ আগ থেকেই বেশি শুল্ক ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের জন্য। 2, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত 4 গুণ বেশি রপ্তানি করে দেশটিতে, এবং গেল বছরেও বাংলাদেশ যেখানে 836 মার্কিন ডলার রপ্তানি করেছে, সেখানে যুক্তরাষ্ট্র থেকে এসেছে মাত্র 221 কোটি মার্কিন ডলার। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে অর্থ উপদেষ্টা যখন অফিস করতে এসেছেন, তখন সাংবাদিকদের তার কাছে প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়েও। অর্থ উপদেষ্টা বলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে শুল্ক কমানোর আলোচনার পরিবেশ প্রস্তুত করতে চায় সরকার। আর এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার। ওরা তো একটা হরে ধরে সবাইকে দিয়ে দিল। আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। বস্তুত বাংলাদেশ গেল এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 7 থেকে 8 হাজার কোটি মার্কিন ডলার রপ্তানি করেছে, তার বেশিরভাগ তৈরি পোশাক। উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এখন কি ঘটবে? ওইখান থেকে তো আমরা ইম্পোর্ট করি, এলএনজি ইম্পোর্ট করি, মেশিনারিজ ইম্পোর্ট করি, এইগুলো ছোটোখাটো জিনিস। আর আমরা আমাদের এখান থেকে আমরা চিপস এক্সপোর্ট করি না, বা খুব সফিস্টিকেটেড জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না। ওটা ওদের একটা কনসার্ন ওদের উপরে, কারণ ওরা কম্পিটিটিভ, বিশেষ করে তাইওয়ান, চীন, ওরা বেশি তৈরি করে ওরা। তা আমরা চেষ্টা করব অন্য অন্য প্রোডাক্ট আমাদের এক্সপোর্টটা। এই তুলার ব্যাপার আছে, এলএনজি আমরা যদি বেশি আনতে পারি। অর্থাৎ মোটামুটি ইউএসের সাথে আমাদের তেমন হিসাবে না। আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু। এদিকে এই একই ইস্যু নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানান, এর সুরাহা সরকারের প্রধান আলোচ্য সূচিতে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে, এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ হিসাবে। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না, তো গ্লোবালি এক একজন এক একভাবে অ্যাড্রেস করেছে। আমাদের থেকে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এটা নিয়ে কথা বলবেন। Liberation Day.
গেল সপ্তাহে পাল্টা শুল্ক বা রিসিপ্রোকাল ট্যারিফ হার ঘোষণা করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেসব দেশেই বেশি পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে ঘোষিত নতুন শুল্ক হারে। সে বিবেচনায় সর্বোচ্চ শুল্কের তালিকায় ৬ষ্ঠ নম্বর দেশ হিসেবে রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত ৩৭% শুল্ক গুনতে হবে বাংলাদেশের। আজহার লিমন, এখন, ঢাকা। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিতে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশি অভিবাসীরা। এমনকি 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নামায় বিনিয়োগকারীদের মাঝে জেঁকে বসেছে আতঙ্ক। বড় লোকসানের আগেই অনেকে বিক্রি করে দিচ্ছেন শেয়ার। আব্দুল আহাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় চীন সহ শক্তিধর দেশগুলো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর উল্টো শুল্ক বসিয়েছে, আর এতেই টালমাটাল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিনিয়োগকারীরা ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে ট্রাম্পের পারস্পরিক শুল্কারোপের প্রভাবে 5 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। মার্কিন শেয়ারবাজারের এমন ধসে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছোট বড় সব বিনিয়োগকারীরা পুঁজি হারানোর আতঙ্কে আছেন। বিভিন্ন অটো কোম্পানির দাম পড়ে গেছে, সেখানে আতঙ্কের মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি এখানে বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ করেন। আমার ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করেছিলাম, তো লস খাইছি। এদিকে তৈরি পোশাক ছাড়াও দেশীয় নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশিরা, যার উপর ভিত্তি করে অনেক গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠানও। চলমান পরিস্থিতিতে পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় সময় পার করছেন তারা। অনেক কিছু বাংলাদেশ থেকে আমদানি এখানে আনতে হয়, তারপরে এগুলো আমরা এখান থেকে ক্রয় করতে পারি। কিন্তু এই শুল্ক বাড়ানোর কারণে দেখা যাবে এখানকার অনেক ব্যবসায়ীরা ওইটা বাংলাদেশ থেকে আনতে চাইবে না। যে শার্টটা হয়তো আমি $50 কিনতেছি, এই ট্যারিফ বসানোর কারণে দেখা যাবে আগামীকালকে থেকে সেই একই শার্টটা আমাকে $70 থেকে $80 কিনতে হবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যুদ্ধে জড়ানো ঠিক হবে না বলে মত বাংলাদেশি অভিবাসীদের। আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। If Bangladesh government and US they talk together, I think it will be better opportunity for us and for them. ট্রাম্প একটা বিকল্প প্রস্তাবও দিচ্ছে যে আমেরিকার যেসব প্রোডাক্ট অন্য দেশে যায় সেগুলোর উপর যদি ওই দেশ ট্যারিফ কমায় তাহলে আমেরিকাও ট্যারিফ কমাবে। বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প শুল্ক নীতি শিথিলের পথে না এগোলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখোমুখি হবে বলে শঙ্কা অনেকের। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। আগামী জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ চুক্তির বাকি অর্থ ছাড়ের ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের আরও জানান, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাতের সংস্কার কর্মসূচিতে সন্তুষ্ট IMF। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর তার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আর তো উইল ট্রাই টু অ্যাগ্রি। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে বাংলাদেশের সফরে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল। প্রথম দিন গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছেন তারা। সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন। একটু জানাবেন, জুনে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকে কোনো বিষয়ে এখন পর্যন্ত বা এখন কোন কোন বিষয়ে আলাপ চলছে? প্রথমে বলে নেই যে IMF এর কিন্তু 13 সদস্যের একটি দল আজকে থেকে বাংলাদেশে সফর শুরু করেছে। এটি মূলত আসলে চতুর্থ এবং পঞ্চম কিস্তি যে ডলার ছাড় করা হবে IMF এর ঋণে, তার সেই দুটি কিস্তির ডলার ছাড়ের আগে বাংলাদেশ ব্যাংকে যে সফরের কথা রয়েছে সেই সফরে তারা আসলে এর আগে যে সর্বশেষ সফরটিতে তারা বেশ কিছু তাদের পরামর্শ দিয়ে গেছিল বা সংস্কার করার কথা বলে গেছিল, সেগুলো আসলে
কতটা বাস্তবায়ন হয়েছে বা তাদের শর্ত কতটা মানা হয়েছে সেগুলোর বিষয়ে তারা চলতি যে আজকে থেকে যে শুরু হয়েছে এই এপ্রিলের 17 তারিখ পর্যন্ত তাদের থাকার কথা রয়েছে। এই 17 তারিখ পর্যন্ত তারা সেই বিষয়গুলো দেখবে এবং তাদের আরও কিছু পরামর্শ বা শর্ত থাকলে সেগুলো তারা জানাবে। তো সেইখানে আজকে সকালে প্রথমেই অর্থ উপদেষ্টার সাথে বৈঠক হয় এবং সেখানে তারা মূলত যে প্রধান যে লক্ষ্য পূরণ বা শর্ত পূরণ সেটি হচ্ছে রাজস্ব আহরণ বৃদ্ধি জিডিপির তুলনায়, যেটি আমাদের বর্তমানে 7% রয়েছে, যেটি আরও বৃদ্ধি পেতে হবে যেহেতু আমরা মধ্যম আয়ের দেশ উত্তরণ করব বা এলডিসিতে উত্তরণ করার কথা রয়েছে। সেই জায়গা থেকে আসলে জিডিপির তুলনায় যে রাজস্ব আহরণ বৃদ্ধি করার কথা ছিল বা শর্ত ছিল চতুর্থ কিস্তির সময়, সেটি আসলে বাংলাদেশ পূরণ করতে পারেনি। যে কারণে চতুর্থ কিস্তির ছাড়ের কথা মার্চে থাকলেও কিন্তু সেটি আর সম্ভব হয়নি। পরবর্তীতে তারা যে রাজস্ব আহরণের শর্ত পূরণটি মে মাসে এপ্রিলে নিয়ে আসে, কারণ হচ্ছে যদি এটি সম্ভব হয় তাহলে চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসাথে তারা বাংলাদেশকে ছাড় করবে। তো এই সকালে প্রথম দফায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর তারা দুপুরে 12:15টার দিকে বাংলাদেশ ব্যাংকে আসে। এখানে গভর্নর এবং অন্যান্য যেই কর্মকর্তারা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে, তাদের সাথে তারা বৈঠক শুরু করে এবং IMF-এর 13 সদস্যের দলই কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এসেছে। মূলত IMF-এর যেই আগামীকাল এবং পরবর্তীতে 17 তারিখ পর্যন্ত যেই বৈঠকগুলি হবে সেগুলোর উদ্বোধনটা আসলে গভর্নরের মাধ্যমেই হচ্ছে এবং সেখানে সার্বিক বিষয়ে তারা আসলে কোন কোন বিষয়গুলো এই সফরে আলোচনা করবে, কোন কোন বিষয়গুলো তারা নজর আনবে সেই বিষয়গুলো তারা আলোচনা করবে। তো গভর্নরের সাথে আলোচনার বিষয়ে যেই বিষয়টি বলা হয়েছে যে আমাদের যে রিজার্ভ রয়েছে BPing-6 অনুযায়ী যে শর্ত পূরণ সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে পূরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া যে অন্যান্য ডলারের যে দাম সেটিকে স্বাভাবিক রাখা সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক সক্ষম হয়েছে। সার্বিকভাবে অন্যান্য যে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণের ক্ষেত্রে যে নতুন ফর্মুলার কথা বলা হচ্ছে সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করেছে। তো সব বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের শর্তগুলো বাংলাদেশ ব্যাংক গতবার সফরের সময় IMF সবসময় কিন্তু বলেছিল পূরণ হয়েছে। তারপরেও যেই কিছু সংস্কারগুলো রয়েছিল সেগুলো এবার আলোচনা হবে, সেগুলো নিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকে আলোচনা চলছে। তো এখনও মিটিং চলছে, 5টা নাগাদ শেষ হলে জানা যাবে আসলে কি কি বিষয়ে তারা আলোচনা করেছে। তো এই ছিল IMF-এর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের সর্বশেষ তথ্য। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী আতাউর নিয়ম। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন লক্ষ্যমাত্রা পূরণ করেছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, মার্চ মাসে রেমিটেন্স আয়ের লক্ষ্যমাত্রা $300 কোটি ছাড়িয়েছে। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। বিস্তারিত জানব আতাউর নিয়নের প্রতিবেদনে। অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধারাই দেশের আসল নায়ক। যে রেমিটেন্সের প্রতিটি স্তরে রয়েছে প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম। পতিত আওয়ামী সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। আর এই অর্থ পাচারের অন্যতম মাধ্যম ছিল হুন্ডি ব্যবসা। একদিকে অর্থনীতিতে লুটপাটে আস্থাহীনতা বৃদ্ধি, অন্যদিকে হুন্ডিতে ডলারের দাম বেশি হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কম পাঠাতেন প্রবাসীরা। এ কারণে গত 15 বছরে উৎসবের সময় ছাড়া এই আয় $2 থেকে $2.5 বিলিয়ন ছাড়ায়নি। তবে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। এতে গত বছর ডিসেম্বরে ইতিহাসের সর্বোচ্চ $263 কোটি ছাড়ায় প্রবাসী আয়। পরে কিছুটা কমলেও এই আয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এদিকে মার্চ মাসে আবারও ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এতে $300 কোটি লক্ষ্য পূরণ হয়েছে। এর আগে গত মাসের 26 দিনই রেমিটেন্স আসে $294 কোটি। মূলত রমজান ও ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়েছে প্রবাসীরা। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এই তৎপরতা অব্যাহত রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কিছুদিন আগে, সপ্তাহ 2 আগে আমরা আকুন পেমেন্ট দিলাম। আকুন পেমেন্ট দিলে স্বাভাবিকভাবে এটা নিচে নেমে যায়, কিন্তু যেটুকু ইরোশন হলো দ্রুততম সময়ের মধ্যে সেই ইরোশনটা কিন্তু কাভার হয়ে গেল। এর প্রধান ইম্প্যাক্ট হয়েছে মূলত রেমিটেন্সের কারণে, এবং রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। হুন্ডিতে টাকা পাঠানোর নেতিবাচক দিকটি প্রান্তিক পর্যায়ে জানানো হচ্ছে বলে জানান তিনি। যেসব যে দেশে আমাদের কমিউনিটি অনেক বেশি, সেখানে তো আমাদের ওই কমিউনিটি একটা গ্রুপ আছে, কমিউনিটি লিডারটা আছে, ওই লিডারদেরকে আমরা টার্গেট করতে বলেছি যে আপনার লিডারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছান, যে তারা যাতে এই মেসেজটা প্রবাসীদের কাছে পৌঁছায় যে যদি
বিদেশ থেকে প্রপার চ্যানেলে টাকা না পাঠায়, এই দেশে যখন তাদের টাকাটা আসবে এবং সেটা হুন্ডি আকারে আসবে, ব্যাংকিং চ্যানেলে আসবে না, সেই টাকা দিয়ে এখানে তাদের যারা রিলেটিভস থাকবে তারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে বাড়তি সুযোগ সুবিধার কথাও তাদেরকে জানানো হচ্ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। আতনিয়ন, এখন ঢাকা। কাল ঢাকায় শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট, যেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও বিল গেটসের মতো ধনকুবেরদের। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের আকর্ষণ করাই এই সামিটের লক্ষ্য থাকলেও আস্থা অর্জনের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে আসলেও বৈদেশিক বিনিয়োগে পড়েছে ভাটা, যেখানে ঘি ঢেলেছে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বৈরিতা। সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে ৭১%। এ সময় বিদেশি বিনিয়োগ এসেছে ৭৬.৭৯ মিলিয়ন ডলারের, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় ৪৬% কম। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক রূপান্তরে বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের গুরুত্ব অপরিসীম। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, গ্যাস ও পেট্রোলিয়াম, বিদ্যুৎ, খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, নির্মাণ ও সার খাতে বিদেশি বিনিয়োগ টানলেও গেল ৮০-র দশক থেকে অনেকটা তৈরি পোশাকে আটকে আছে। দেশে এফডিআই বাড়াতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বারবার পিছিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে সরকার, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সহ বিল গেটসের মতো ধনকুবেরদের। গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ইতিহাস রচিত এ সামিটের লক্ষ্য। পুরো বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশ এখন বিজনেস করতে প্রস্তুত। আমরা যেই সমস্ত রিফর্মে ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, সেই রিফর্মের পরে আমরা মনে করি যে বিদেশি যারা ফ্যাক্টরি রিলোকেশন করতে চান, যারা এই যে গ্লোবাল ট্রেড ওয়ারে অ্যাফেক্টেড হয়েছেন, তারা বাংলাদেশে এক খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। চাইনিজ একটা ফ্যাক্টরি আসতেছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচার। তারা ৭৫ একরের উপর একটা বড় ফ্যাক্টরি করতে চাচ্ছে এবং দ্যাট উইল বি লাইক ক্রিয়েটিং অ্যাটলিস্ট 15,000 জবস। দেশে প্রথম এমন আয়োজনকে বৈদেশিক বিনিয়োগের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে বিনিয়োগ আকর্ষণে আস্থা অর্জনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সুযোগ সুবিধা বিবেচনায় নেয়ার কথা বলছেন তারা। বিদেশিদের বিনিয়োগ করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটার কতটা আগের থেকে ভিন্নতা আছে তার উপর নির্ভর করবে। বিদ্যুৎ লাগবে, আমার যে গ্যাস লাগবে, ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কি যে কনসিস্টেন্ট সাপ্লাই পাবে এবং এগুলোর প্রাইস অ্যাফোর্ডেবল কিনা। গভর্নমেন্টের অন্যান্য পলিসি যে সাপোর্ট সেগুলো দেখবে। এই সব কিছু চিন্তা ভাবনা করেই এবং আমাদের সাথে প্রতিযোগী যে দেশগুলো আছে তার সাথে তুলনা করেই তারা এখানে আসবেন। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ৭ থেকে ১০ এপ্রিল ৪ দিন ব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। ইতোমধ্যে ৫০ দেশের ৫৫০টির বেশি বিনিয়োগকারী ও ২৫০০ দেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এবারে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার খবর। টানা ৯ দিন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। সকালে সচিবালয় কর্মস্থলে ফিরেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা আসেন তাদের কর্মস্থলে। একই সাথে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছেন শিক্ষার্থীরা। পরিবার পরিজনের সাথে লম্বা ছুটি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সকলের কণ্ঠে ছিল স্বস্তির সুর। তবে নগরীর সড়কে এই দিন খুব একটা যানজট না থাকলেও মেট্রো রেলে ছিল যাত্রীদের ঢল। এর আগে গত ২৭ মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। এতদিন পর অফিসে আসতে একটা অস্বস্তি লাগতেছিল, বেশ আরামেই তো ছিলাম, তাই না? সব মিলে ঈদ ভালো হয়েছে। নিশ্চিন্তে নির্বিঘ্নে ঝঞ্ঝাট মুক্ত হবে, ঝামেলা মুক্ত হবে গেছি।
ঝামেলাভাবে ফিরে আসছি। কর্মব্যস্ততার দিন তো আসতেই হবে, একটু কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, তারপরেও কাজের মধ্যে না আসলে তো আর ভালো লাগে না। ফ্যামিলিকে রেখে আসা একটু খারাপ লাগবে না, এই আর কি 2-1 দিন গেলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা খুব ভালোভাবে বাসায় গেছি এবং আমাদের যে ফিরতিটা ছিল সেটাও খুব ভালো ছিল আর কি। জুলাই গণহত্যায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা 3টি মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ মাসে এই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির সহ উভয় পক্ষের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 11টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। বাকি দুজন একই এলাকার আব্দুল মান্নান ও শাহিনা বেগম। নিহত 3 জনই সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় ইউপি সদস্য জানান, আবদুল্লাহ আল মামুন ও আবদুল্লাহ মান্নানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে এক পক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের কুতুপালংয়ের MSF হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জামায়াতে ইসলামের ওয়ার্ড আমির সহ 3 জন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেওয়া হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এ নিয়ে আরও জানতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আহত যারা হয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কি চিকিৎসকরা নিয়ে জানিয়েছেন কিনা? বিরোধের জেরে সংঘর্ষ নিয়ে স্বজনরা কি বলছেন, যেহেতু তারা একই পরিবারের? শাফিন, মূলত দীর্ঘদিন ধরেই তাদের পরিবারে বিরোধ চলে আসছিল। মূলত আবদুল্লাহ আল মামুন এবং আব্দুল মান্নানের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল এবং এতে উভয় পক্ষের 3 জন নিহত হয়েছে এবং মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আমরা এখানে দেখছি যে পুলিশের উপস্থিতি রয়েছে এবং হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই মরদেহ এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে উখিয়া থানার ওসির সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে মূলত পারিবারিক দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে তর্কাতর্কি ছিল, এরপরে তারা সশস্ত্র অবস্থায় আসলে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করা এবং গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটি এখন চলছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে কিছুক্ষণ আগে একজনকে আমরা দেখেছি যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা মোটামুটি আশঙ্কামুক্ত। তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরও কয়েকজন বর্তমানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং MSF হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে মরদেহ আনার যে প্রক্রিয়া সেটি হয়তো ঘন্টা কানেক পরে এসে মরদেহটি এখানে এসে পৌঁছাবে। এরপর সেটির ময়না তদন্ত এখানে সম্পন্ন হবে এবং স্থানীয় লোকজন যেটি বলছেন যে মূলত দীর্ঘদিন ধরে 2 পরিবারের মধ্যে যেহেতু বিরোধটি চলছে, এখানে যিনি মারা গিয়েছেন মূলত এক পক্ষের যিনি মারা গিয়েছেন আবদুল্লাহ আল মামুন, তিনি ওয়ার্ড জামাতের রাজাপালং ইউনিয়নের যে 9 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেখানকার যে রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকাটি রয়েছে উখিয়া উপজেলার মূলত কুতুপালং এলাকাটি, সেই কুতুপালং জামে মসজিদের খতিব হিসাবেও কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন এবং অপরপক্ষের যারা রয়েছেন তারা 2 ভাই বোন। মূলত যারা আজকে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন তারা আপন জ্যাঠাতো ভাই বোন বলে সেখানকার ইউপি সদস্য হেলাল উদ্দিন আমাদেরকে জানিয়েছেন এবং ঘটনার পর থেকে আসলে সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে সেখানকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে সেখানকার ওসি আমাদেরকে জানিয়েছেন। শাফিন, এই ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ।
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরুদ্ধে পারিবারিক সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদক্য। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকালে জাজিরা থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলায় 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়। এদিকে গ্রেপ্তারের পর প্রধান অভিযুক্ত বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে আদালতে হাজির করে পুলিশ। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জাজিরা উপজেলা স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন অন্তত 16 জন। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর জামিন আবেদন করেছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন চান। এদের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। সম্মেলনের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ চলছে, সেখানে যাব সরাসরি। বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন, বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে, ওরকম একজন ভদ্রলোককে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা MOU সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্টস হবে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আরও বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা খুবই, আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার লর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে, এটা সবসময়। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে দুদক। এ বিষয়ে কথা বলছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 39 কোটি। আর দ্বিতীয় মামলাটিতে মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই দুটি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা যেভাবে দুদককে কভার করে যাচ্ছেন, এটা যদি অব্যাহত থাকে, আমার ধারণা মানে বাংলাদেশে যে অনেকেই আমার পরিচিত, বাংলাদেশে সম্ভবত আর কোনো প্রতিষ্ঠান এতটা গুরুত্ব পাচ্ছে না। এটা আমি আবার এবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। অনেক ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন আছে আপনার মানে কথা প্রসঙ্গে আর কি, যে টিউলিপ সিদ্দিকের বিষয়টা এসেছে। যেমন রাজুকের প্লট দুর্নীতির মামলায় যেখানে টিউলিপ সিদ্দিকি ওখানে প্লট গ্রহণ করেনি, কিন্তু
তিনিও আসামি হয়েছিলেন। তো এই বিষয়ে কোনো পক্ষ থেকে আপনাদের অংশীজন যারা আছে বা বিভিন্ন মানে সমালোচক যারা আছে দুদকে, তারা এই জায়গায় সমালোচনা করছে যে যেহেতু তিনি ভোগ করেননি, সেক্ষেত্রে উনি আসলে কিভাবে আসামি হতে পারেন। আমি আবার বলি, আমার বিরুদ্ধে যদি একটি অভিযোগ আছে, আমার প্রথম কাজ হবে অস্বীকার করা, না আমি অভিযুক্ত নই। আমার যারা আইনজীবী তারাও বলবেন যে না, এখানে অভিযোগের তার কোনো সম্পৃক্ততা নেই। এটি হচ্ছে এক পক্ষের ভাষ্য, কিন্তু আরেক পক্ষ, আমি যদি অভিযোগ করে থাকি, আমার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে তিনি অভিযুক্ত। আমরা সম্পূর্ণভাবে ডকুমেন্ট আমাদের হাতে নিয়ে আমরা কাজটা করেছি। আপনি যে প্রসঙ্গটা বললেন, এটা যদি আমরা বিবেচনা করি তাতে আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে, যে মামলাটা আমরা এখনো করিনি। থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর বিষয়ে কথা বলছিলেন দুদক চেয়ারম্যান, আমরা সরাসরি শুনছিলাম। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী বিডিআর সদস্যরা। রোববার সকালে পিলখানায় ৪ নম্বর গেট সংলগ্ন জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। এ সময় তাদের ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহালের এক দফা দাবিতে স্লোগান দেন তারা। 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর 2009-এর ব্যানারে আন্দোলন করা বিডিআর সাবেক সদস্যরা জানান, ফ্যাসিস্ট সরকার এই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করে। বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহালের দাবি জানান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেন। রাশিয়া সফর শেষে সেখান থেকেই তিনি 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছে আইএসপিআর। দুই দেশে সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 12 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। শাফিন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিশ্ব মানবতাকে বুড়ো আঙুল দেখে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। এবার চিকিৎসক ও জাতিসংঘের 15 কর্মীকে হত্যা করে ভুল স্বীকার করল আইডিএফ এবং এছাড়াও নৃশংসতায় নতুন করে প্রাণ গেছে 46 ফিলিস্তিনের। সব মিলিয়ে ইসরায়েলি বর্বরতায় 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এখনো পর্যন্ত। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি পরোয়ানা অমান্য করে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সোমবার ওয়াশিংটনে দেখা করতে যাচ্ছেন। এ নিয়ে আমাদের হাতে ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন রয়েছে, দেখব। বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই। পাখির মতো উড়ছে মানুষ, দেখলে মনে হবে হলিউডের কোনো সিনেমার শুটিং। মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহুর প্রশাসনের বর্বরতার। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার তীব্রতায় ধোঁয়ার কুণ্ডুলির সঙ্গে এভাবেই শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ। এদিকে আরেক ভিডিওতে দেখা গেছে উপত্যকায় জরুরি সেবা দেয়া চিকিৎসক সহ অন্তত 15 কর্মীকে হত্যা করেছে আইডিএফ। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ভুলবশত হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে। হামাসের সদস্য রয়েছে মনে করে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের গাড়িতে হামলা চালায় আইডিএফ। বালির নিচ থেকে 15টি মরদেহ উদ্ধারের পর শুরু হয় তোলপাড়। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে আইডিএফের হামলায়। হামলা হয়েছে একটি মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি 50,000 ছাড়িয়েছে। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3 লাখ মানুষ। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গাজায় গণহত্যা আর পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রামাল্লার সাধারণ ফিলিস্তিনিরা।
এমন অবস্থায় বন্দি বিনিময়, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপ ইস্যুতে আলোচনার জন্য হোয়াইট হাউস যাচ্ছেন নেতানিয়াহু। আলোচ্য সূচিতে এখনও নেই গাজায় যুদ্ধবিরতি ইস্যু। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় যখন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন যেতে পারছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।